আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। দেশে বিদেশে বিশ্বের যে যেখান থেকে ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলটি দেখছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আপনাদের কাছে যে খবরগুলো উপস্থাপন করব, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাজায় যুদ্ধবিরতির একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই সম্ভাবনা একই সাথে অনেকগুলো শঙ্কাও নিয়ে এসেছে। আজকে মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল সিসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিশরের রাজধানী কায়রো শহরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যেন এখানে এসে যে আলোচনাটি চলছিল ইসরায়েল এবং হামাসের মধ্যে, যেটিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর, কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন, সেই আলোচনাটি প্রায় আজকে শেষের দিকে। তাই রাষ্ট্রপতি সিসি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মিশর সফরে, এবং একই সাথে তিনি যেন নিজে এসে এই যুদ্ধবিরতিটি ঘোষণা করেন। মূলত এই যুদ্ধটি আসলে একটি একতরফা নরসংহার ছিল এবং এখন পর্যন্ত অনেকগুলো শঙ্কা রয়েছে। এখানে হামাস যে মুক্তিকামী সংগঠনটি রয়েছে, তারা স্পষ্ট ভাষায় বলছে যে এখানে তারা কোনো বিদেশি শক্তির হাতে গাজাকে সঁপে দিবেন না। তারা অস্ত্র সমর্পণ করবে ফিলিস্তিনি যে যে পরবর্তী যে ফিলিস্তিনদের দ্বারা পরিচালিত যে সরকারটি গাজাকে পরিচালনা করবে, গাজাকে শাসন করবে, সেই সরকারের হাতে। এবং সেখানে যদি কোনো শান্তি বাহিনী বা যেমন জাতিসংঘের যে শান্তি বাহিনী, বিভিন্ন শান্তিরক্ষা বাহিনী বিভিন্ন মিশনে যায়, এরকম যদি কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী থাকে, সেখানে যাতে অবশ্যই তুর্কিশ সেনাবাহিনী প্রেরণ করা হয়। আপনারা জানেন যে তুরস্কের গোয়েন্দা প্রধান প্রফেসর ইব্রাহিম কালান, তিনি তুরস্কের প্রতিনিধিত্ব করছেন মিশরে এই যুদ্ধবিরতি বৈঠকে। এই যুদ্ধবিরতি বৈঠকের ব্যাপারে আগে আরও কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি দর্শক শ্রোতা। আশা করি আপনারা সেগুলো দেখেছেন এবং সেগুলো থেকে প্রেক্ষাপটের ব্যাপারে কিছুটা আইডিয়া আপনারা লাভ করেছেন। আজকে এই শান্তি চুক্তির সাথে আর কি কি শঙ্কা নিয়ে আসছে এই শান্তি চুক্তিটি, এটি সম্পর্কে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে দখলদার দেশটির যে রাক্ষস প্রধানমন্ত্রী, রক্তখ্যাকো প্রধানমন্ত্রী, তিনি আসলে তার সরকারটিকে যুদ্ধকালীন সরকার হিসেবে রাখতে পারলে তিনি দীর্ঘদিন বিনা বিচারে, কিসের বিচার? ওই যে তিনি যে দুর্নীতি করেছিলেন, তার নামে যে দুর্নীতির কেসগুলো চলছে ইসরায়েলের আদালতে, সেই বিচারটিকে তিনি স্থগিত করে রাখতে পারবেন। আসলে তিনি এবং তার পরিবার, তার পুত্র এবং তার স্ত্রী সহ এরা সকলেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কাজে তিনি এই অঞ্চলে যুদ্ধ যদি থেমে যায়, তাহলে যুদ্ধকালীন সরকারও থেমে যাবে। তখন ইসরায়েলের পার্লামেন্ট যুদ্ধকালীন ওয়ার ক্যাবিনেট না, বা যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ নয়, তখন যেই গণতান্ত্রিক প্রসেস আছে সেখানে ফিরে যাবে। তার পপুলারিটি অলরেডি একেবারে তলানিতে এসে নেমেছে, এটি তিনি জানেন, এবং তিনি কিন্তু বিচারের সম্মুখীনও হতে হবে। এরই মধ্যে তিনি এই যুদ্ধকালীন সময় দখলদার দেশটির যে সংগঠন রয়েছে, এই সংগঠনের পরিবর্তন করেছেন নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপে গাজাবাসীর উপরে যে নৃশংস এবং ক্যামেরা আসার পরে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম, কেন জঘন্যতম বলছি? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে, বিভিন্ন যুদ্ধে মানুষ মারা গিয়েছে, কিন্তু সেখানে একটা যুদ্ধ হয়, উভয় পক্ষের হাতে অস্ত্র থাকে। এখানে একেবারে একটা, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ খোলা আকাশের নিচে জেলখানা গাজা, সেই গাজাতে একেবারে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। আজকে
ইউনাইটেড কিংডম বেসড একটি মেডিকেল জার্নাল আছে ল্যান্সেট, দ্য ল্যান্সেট। এটি একটি জার্নাল প্রকাশ করেছে তারা, এটা সায়েন্টিফিক জার্নাল। এখানে তারা বলছে যে 18,000 শিশু তো মারা গিয়েছে, 18,000 শিশু গাজাতে। একই সাথে যারা বেঁচে আছে এই শিশুদের মধ্যে 56,000 শিশুকে খুব দ্রুত গতিতে ইনকিউবেশন করতে হবে, অর্থাৎ খুব দ্রুত গতিতে তাদেরকে আইসিইউতে যে ইন্টেন্সিভ কেয়ার নেওয়া হয় সেই সেই ধরনের চিকিৎসা তাদেরকে দিতে হবে। কেন? এই 56,000 শিশু, এটিকে ইংরেজিতে ওয়েস্টিং বলে। ওয়েস্টিং হচ্ছে মাসল লুজ করা। আপনার অনাহারের কারণে আপনার যে মাংসপেশি এটি হ্রাস পায়, এটি খুব ধুকে ধুকে কষ্টদায়ক মৃত্যুতে রূপান্তরিত হয়। এই ওয়েস্টিংয়ের হুমকির সম্মুখীন 56,000, অর্থাৎ তাদের ওয়েস্টিং হচ্ছে, তাদের মাংসপেশি হ্রাস পাচ্ছে দ্রুত গতিতে। এবং গত এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত ল্যান্সেটের যে গবেষণাপত্রটি, এটি বলছে যে যে আপনার 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে যে শিশুগুলো রয়েছে গাজাতে, তাদের প্রায় আপনার 21 থেকে 33% মতো মাংসপেশি হ্রাস পাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করুন, আজকে আপনার ধরেন আমার ওজন হচ্ছে আজকে 60 কেজি বা 70 কেজি বা 80 কেজি ধরেন, কিন্তু 4 মাসের ভিতরে আমি হয়ে যাব 60 কেজি। পরবর্তী 8 মাসের ভিতরে আমি হয়ে যাব 45 কেজি। এরপরের আবার মনে করেন আরও 4 মাস পরে বা 5 মাস পরে আমি মনে করেন হয়ে যাব 30 কেজি এবং আমি মারা যাব। এই অবস্থাটাকে ওয়েস্টিং বলে ইংরেজি ভাষায়। তো এই ঘটনার শিকার হচ্ছে 56,000 শিশু, যাদের ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন। এর বাইরে যে শিশুরা রয়েছে, সকল শিশু ইন জেনারেল, তাদের প্রায় 70% শিশু অনাহারগ্রস্ত রয়েছে, ভুকা রয়েছে। এর মধ্যে আমাদের প্রতিবেশী দেশের একজন নারী, তিনি একটি টেলিভিশনে একটি ভিডিও দেখলাম, টুইটারে পেয়েছি ভিডিওটি। তিনি ঠাট্টা করে বলছেন যে গাজায় সবার প্রিয় নাস্তা কি? তখন তার সামনে যে মহিলাটি রয়েছেন তিনি বলছেন কি আমি তো জানি না। তখন তিনি বলছেন মিসাইল পাও, মানে মিসাইল পাও রুটি। অর্থাৎ গাজার এই যুদ্ধগ্রস্ত, এই নির্যাতিত মাজলুম শিশুদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করছে, গাজার মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করছে। অথচ আমার যে কয়জন ব্যক্তি এই যে সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে যারা তুরস্কে ফেরত এসেছেন, কারণ আপনারা জানেন যে তুরস্ক থেকে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ ফ্লোটিলাতে অংশগ্রহণ করেছিলেন, সুমুদ ফ্লোটিলাটিতে, এবং তাদেরকে তারা অধিকাংশ নির্যাতনের শিকারও হয়েছেন। তাদেরকে 3 দিন ধরে খেতে দেয়নি, কিন্তু তারা এসে বলছে যে দেখো আমরা তাদেরকে যখন মানুষজন বরণ করছে হিরোর মতো। ইনফ্যাক্ট সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রিটা থানবার্গকে যখন মানুষজন বরণ করছিল এয়ারপোর্টে, দর্শক শ্রোতা, তিনি তখন বলছিলেন যে আমাকে হিরো বলো না তোমরা, আমি হিরো নই, আসল হিরো হচ্ছে গাজার মানুষ, যারা এই বর্বরতা সহ্য করছে, এই নৃশংসতা সহ্য করছে, এবং মানবতার একটি প্রতিবিম্ব সেখানে আমি দেখতে পেয়েছি গাজার মানুষের ভেতরে। আজকে একটা মেয়ের সাক্ষাৎকার শুনলাম, সুমেইয়ে সেনা পোলাত, তিনি একজন অ্যাক্টিভিস্ট। তিনি ধরা পড়েছেন, তাকে এই দখলদার বাহিনীটি কিডন্যাপ করেছিল এবং তাকেও খুব নির্যাতন করেছে। ইনফ্যাক্ট তাকে এই যে দখলদারদের যে রাক্ষস প্রতিরক্ষামন্ত্রী ইতিমার বেন গাভির, তিনি এসে গালিগালাজ করেছেন অকথ্য ভাষায় এবং বলেছেন তোমরা মানুষ না, তোমরা সন্ত্রাসী, তোমাদের সাথে মানব সুলভ আচরণ আমি করতে পারবো না, কাজে তোমরা তোমাদেরকে হচ্ছে ওদের সাথে যে নিকৃষ্ট আচরণ করি তোমাদের সাথেও সেই নিকৃষ্ট আচরণ করব। কিন্তু তুরস্কের চাপে এবং আন্তর্জাতিক চাপে এদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় দখলদার দেশটি। দুঃখিত। তো তিনি বলছিলেন, সুমেইয়ে সেনা পোলাত, তিনি বলছিলেন যে তিনি যেই জেলটিতে ছিলেন সেটি নেগেভ অঞ্চলে,
দখলদার দেশটির নেগেভ অঞ্চলে। সেই নেগেভ অঞ্চলের জেলে অনেক গাজাবাসী সাথে তিনি তাদের সংস্পর্শে এসেছিলেন। তাকে যে প্রিজনটিতে রাখা হয়েছিল দর্শক শ্রোতা, সেই প্রিজনটিতে আসলে তিনি দেখেছেন ওয়ালে লেখা যে আমি 2022 আমি আমার পরিবারকে মিস করছি, আমি আমার বাবা মাকে মিস করছি, আমি আমার সন্তান সন্ততিকে মিস করছি। অনেকে কোরআনের আয়াত লিখে রেখেছেন, তারা কেউ বেঁচে আছেন, কেউ বেঁচে নেই। এই হচ্ছে ফিলিস্তিন, গাজা এবং দখলদার দেশের রাক্ষসদের গল্প আপনাদেরকে শোনালাম। এবং যাই হোক, একটি আশার বাণী হচ্ছে, যুদ্ধবিরতির একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র কেন দখলদার দেশটিকে চাপ দিচ্ছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে, হে আমার প্রিয় দখলদার, আমি বিশ্ববাসীর কাছে তোমার যে চিত্রটি, রাক্ষসীয় চিত্রটি, এটিকে আর আমি প্রিন্সের রূপে দেখাতে পারছি না। এত জঘন্যভাবে এটি ফুটে উঠেছে যে আমি এটিকে অনেক রং তুলি মেকআপ করেও এই রাক্ষসের যে রক্তাক্ত চেহারা, এই চেহারাটিকে আমি আর একটি প্রিন্সের মতো, একটি রাজপুত্রের মতো রাঙাতে পারছি না। কাজে তুমি এটি বন্ধ করে দাও, আর না হলে বিশ্বে প্রতিক্রিয়া আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। এটি আমার দেশের অর্থনীতিকেও নিয়ে ডুববে, আর আমার দেশের অর্থনীতিকে নিয়ে ডুবলে তোমাকে রক্ষা করবে কে? ঠিক এই কারণে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যে প্রধান দখলদার নেতানিয়াহু, তাকে চাপ দিচ্ছে যুদ্ধবিরতির জন্য। দর্শক শ্রোতা, শঙ্কার কথা বলি। আপনারা জানেন যে এই দখলদার দেশটি স্বাভাবিকভাবেই তার চরিত্র হলো যে যুদ্ধ, গণহত্যা, নরসংহার, নির্যাতন, এই নিষ্পেষণের ইঞ্জিনটি চালিয়ে যাওয়া। তো এরই মধ্যে তারা কি করছে, আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তারা সম্ভবত সিরিয়াতে আরেকটা গ্যাঞ্জাম লাগাবে, আরেকটা ঝামেলা সেখানে লাগাবে। তো সিরিয়াতে তারা উত্তর সিরিয়ার যে আলেপ্পো প্রদেশটি রয়েছে, সেখানে গত 2 দিন আগে বেশ গোলাগুলি করেছে, বেশ কিছু লোক আহত হয়েছে। সিরিয়ার যুদ্ধ আমি খুব কাছে থেকে দেখেছি প্রফেশনাল কারণে। বিশেষ করে আলেপ্পোতে আমার যুদ্ধের আগে, যুদ্ধের সময় যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এটি সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটি বলেন। আলেপ্পো খুব ঐতিহাসিক শহর, বিশেষ করে ইসলামিক ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো। হোমসে আমাদের সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি লকবধারী যেই বিশ্ববরেণ্য সাহাবী সাইয়েদেনা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সেখানে শায়িত রয়েছেন। এর বাইরে আরও অনেক বড় বড় সাহাবার সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। একই সাথে আপনার আলেপ্পো শহরটি হচ্ছে মূলত এটি একসময় বিশ্ববরেণ্য ইসলামী বীর, যিনি ক্রুসেডারদের সাথে যুদ্ধ করে জেরুজালেমকে রক্ষা করেছিলেন, সেই সালাহউদ্দিন আল আইয়ুবির রাজধানী ছিল এটি। তার স্মৃতি জড়িত শহরটি এই আলেপ্পো শহর। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপ্রাপ্ত এসডিএফ ফোর্স, যেটি সাধারণত কমিউনিস্ট কুর্দি অধ্যুষিত একটি পার্টি, অর্থাৎ ইসলাম বিদ্বেষী কুর্দি অধ্যুষিত। কুর্দিদের বেশিরভাগই হচ্ছে সুন্নি মুসলিম, কিন্তু এদের মধ্যে একটি গোষ্ঠী দখলদার দেশটি এবং তার যে প্যারেন্টিং দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের মদদে সিরিয়ার ভেতরে বিগত 2013 সাল 14 সাল থেকে খুব ধ্বংসযজ্ঞ এবং খুব নাশকতামূলক কাজ করে যাচ্ছিল। পরে তুরস্ক তাদের বিরুদ্ধে বেশ কিছু সামরিক অভিযান চালায় এবং তাদেরকে আলেপ্পোর বেশ কিছু জায়গা থেকে দূরীভূত করে দেয়, কিন্তু তারা পূর্বে ইউফ্রেটিস নদীর পূর্বে চলে যায় এবং সেখানে অবস্থান নেয়। সেখানে যুদ্ধ করতে একই সাথে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে বাধা দেয়। পরবর্তীতে সিরিয়াতে বিপ্লব হলে আহমেদ আল সারার সরকার যখন আসে, তখন তুরস্ক এবং আহমেদ আল সারার বাহিনী যখন তাদের উপর চাপ প্রয়োগ করে, তখন তারা বলে যে আচ্ছা, আমাদেরকে কিছু সময় দাও, আমরা অস্ত্র সমর্পণ করব এবং তোমাদের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাব, আমরা আর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত হব না, আমরা তোমাদের মধ্যে বিলীন হয়ে যাব। তো তুরস্ক তাদেরকে
সময় দিয়েছে। তুরস্ক ডিসেম্বর পর্যন্ত হয়তো ধৈর্য ধরবে, কিন্তু গত 2-3 দিন ধরে তারা যে ধরনের নাশকতার কাজ শুরু করেছে, সম্ভবত বলতে কি, আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যিনি প্রাক্তন গোয়েন্দা প্রধান ছিলেন তুরস্কের, হাকান ফিদান, তিনি কিন্তু বলেছেন যে ইশারাটা ওই দিকেই যায়, অর্থাৎ দুর্জিদেরকে বাহানা করে দখলদার দেশটি সিরিয়াতে ঘন ঘন বিমান হামলা যে করছে, এটি আসলে তুরস্কের নিরাপত্তাকে হুমকি স্বরূপ ডাক দিচ্ছে। তিনি বলছেন যে দেখো, আমি আন্তর্জাতিক বিশ্বকে ওয়ার্ন করে দিচ্ছি যে সে ইউনিল্যাটারালি, অর্থাৎ একচ্ছত্রভাবে হামলা চালাচ্ছে, আগ্রাসী এবং উস্কানিমূলক হামলা চালাচ্ছে সিরিয়ার স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডে, যেটি একই সাথে তুরস্কের, কারণ আপনারা জানেন যে সিরিয়া অস্থিতিশীল হয়ে পড়লে তুরস্কে ব্যাপক পরিমাণ মাইগ্রেশন হয়, যেটি আসলে তুরস্ক চায় না, বা সিরিয়ান জনগণও চায় না। তারা তাদের মাতৃভূমি, তারা তাদের জন্মভূমিতে বসবাস করতে চায়, এবং এই ধরনের একটি একটি অপ্রাসঙ্গিক এবং একটি মানে যেটি জনগণের কাম্য নয়, এই ধরনের একটি অবস্থার অবতারণা করার চেষ্টা করছে দখলদার দেশটি, যাতে যুদ্ধটি আরও দীর্ঘমেয়াদী হয়। কিন্তু তুরস্ক সরাসরি বলেছে যে আমি দৃষ্টি আকর্ষণ করছি আন্তর্জাতিক ব্যক্তিমণ্ডলীর, জাতিসংঘের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, যে তোমরা দেখো যে তোমাদের এই যে আনাড়ি যে সন্তানটি রয়েছে সে কি করছে, এটি কিন্তু সহ্য করা হবে না। এখন দর্শক শ্রোতা, আপনারা অনেকে আমাকে মেসেজ করে বা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেছেন যে এই দখলদার দেশটি আসলে, এই দখলদার দেশটিকে তুরস্ক কেন আক্রমণ করছে না, বা এই দখলদার দেশটির সাথে তুরস্ক কেন সংঘর্ষে জড়াচ্ছে না। আচ্ছা, এটি একটু মিলিটারি থেকে বর্ণনা করতে হবে, মিলিটারি পার্সপেক্টিভ থেকে একটু বর্ণনা করতে হবে। দেখুন, তুরস্ক রাষ্ট্রটির যুদ্ধের এক্সপিরিয়েন্স খুব বেশি, এবং তুরস্ক রাষ্ট্রের যে সামরিক বাহিনী রয়েছে, এটির যদি একেবারে সেই প্রথম থেকে যদি গণনা করা হয়, তাহলে এটির 5,000 বছরের ইতিহাস রয়েছে। হ্যাঁ, যিনি হচ্ছে আপনার মানে আজ থেকে প্রায় 4,500 বছর আগে, যেমন আমরা এই যে স্কিথিয়ান যারা, তারা আসলে আজকের যে তুরস্ক তাদের আদি পিতা ছিল, এবং স্কিথিয়ানরা আপনারা দেখেছেন যে পারস্যের যে সম্রাট ছিল সাইরাস দ্য গ্রেট, তাকে কিন্তু যুদ্ধে পরাজিত করে, মানে তারা কিন্তু ছোট ছোট ট্রাইব ছিল, আর সাইরাস ছিল যে এশিয়া থেকে একেবারে, মানে চীন থেকে শুরু করে একেবারে ইউরোপ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল, পৃথিবীর সর্বপ্রথম বড় সম্রাট। এবং এটা অবশ্য বলা ঠিক না, এই ব্যাপারে একটু বিতর্ক আছে সে সর্বপ্রথম কিনা, বাট সে একজন বিশাল বড় শাসক ছিল, যাকে হচ্ছে স্কিথিয়ানরা পরাজিত করেছে। তো তুরস্কের মিলিটারি ম্যাচিউরিটি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পলিসি খুব ম্যাচিউরড, অর্থাৎ একেবারে যেটাকে বলা যায় তারা ইমোশনের বশে এসে কোনো ইম্যাচিউরড কাজ করবে না। কেন বলছি? কারণ ইসরায়েলের হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 5ম প্রজন্মের বিমান বাহিনী, এবং তার যে সামরিক যোগ্যতা রয়েছে, এটি কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয়। তুরস্ক এখন পর্যন্ত যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে ডিটার করা, অর্থাৎ সে যাতে তুরস্ককে আক্রমণ না করে এই বিষয়ে স্টেপ নেওয়া বা পদক্ষেপ নেওয়া। কিন্তু বিগত 2-3 বছর ধরে একই সাথে তুরস্কের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা আপনার সামরিক শিল্প যে ইকোসিস্টেমটি রয়েছে এটি, এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এই দখলদার দেশটির বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে, এবং তারা কিন্তু প্রিপেয়ার্ড হচ্ছে। এর একটি উদাহরণ হলো ইরানের সাথে যুদ্ধের পর দখলদার দেশটির একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক এবং একজন রিটায়ার্ড জেনারেল, যিনি হচ্ছে গতকালকে কথা বলেছেন তুরস্কের ব্যাপারে। তো প্রথমটা হচ্ছে ইরানের যুদ্ধের সময়, আর আরেকটা হলো আজকে। অর্থাৎ ইসরায়েলে যারা নীতি নির্ধারক, তাদের মাইন্ডসেটটা, তাদের মনস্তত্ত্বটা তুরস্ক বুঝতে পেরেছে আগে থেকে, যার কারণে তারা কিন্তু একেবারে যখন এই ইরানের সাথে যুদ্ধ শেষ হলো, তারা বলল যে হামাস আর হচ্ছে হিজবুল্লার সাথে আমরা খেলেছি কোয়ার্টার ফাইনাল, ইরানের সাথে হবে সেমিফাইনাল, ফাইনাল হবে তুরস্কের সাথে। তো ঠিক এর পরপরই আমরা দেখলাম যে তুরস্ক হাইপারসনিক, সুপারসনিক প্রায় ক্ষেপণাস্ত্র 1000+, 1200, 1300, 1400 এই ধরনের রেঞ্জের
হাইপারসনিক এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্র এটির একটি পরীক্ষা চালালো। একটি না, সরি আমি দুঃখিত, টাইফুন 4, এরপর আরও কিছু ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা চালালো। এরপরে তারা একটি বোম বা ওয়ারহেডের পরীক্ষা চালালো, যেটির নাম তারা দিয়েছে গাজাব বা গজব, যেটি হচ্ছে সর্বশক্তিশালী অপারমাণবিক বোমা। এবং এই যে টাইফুন 4 এটি প্রায় 1 টনের মতো এই ওয়ারহেড বহন করে নিয়ে যেতে পারে হাইপারসনিক স্পিডে, অর্থাৎ শব্দের গতিবেগের 5 গুণের চেয়ে বেশি গতিবেগে, 5 ম্যাক্স প্লাস। আমি আমার যে বন্ধুমহল রয়েছে যারা তুরস্কের এই সামরিক শিল্পের সাথে জড়িত, তাদের থেকে জেনেছি যে এটা শব্দের গতিবেগের প্রায় 9 থেকে 11 গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তো 1 টন একটি এই গাজাপের মতো একটি থার্মোব্যারিক বিস্ফোরকবাহী একটি মিসাইল তেল আবিবের অর্ধেকের বেশি ধ্বংসপ্রাপ্ত করতে সক্ষম। এর বাইরে তুরস্ক খুব দ্রুত গতিতে তার যে নৌবাহিনী রয়েছে এটির শক্তি বৃদ্ধি করছে, কারণ এই দখলদার দেশটির সাথে তুরস্কের আসলে কোনো সরাসরি বর্ডার নেই। কাজে তুরস্ক একটা জিনিস খুব ভালো বোঝে, উত্তর সিরিয়াতে তুরস্ক লজিস্টিক্স এবং সাপ্লাইয়ের দিক থেকে খুব সহজে অপারেশন চালাতে পারবে, কিন্তু সিরিয়ার দক্ষিণে অর্থাৎ দামেস্কের দক্ষিণে যেতে হলে তার কিছু ঝুঁকি রয়েছে ইন টার্মস অফ লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন। লজিস্টিক্স এবং সাপ্লাই চেইনের বিঘ্ন ঘটলে, আপনারা ইতিহাস থেকে জানেন দর্শক শ্রোতা, নেপোলিয়ন বোনাপার্টের মতো অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সেনা অধিনায়কও কিন্তু পরাজয়ের সম্মুখীন হয়, যেটি আমরা মস্কোর বড়ডিনোর যুদ্ধে এবং মস্কোর অর্থাৎ রাশিয়ান যে ক্যাম্পেইন তিনি করেছিলেন এটিতে দেখেছি। অথচ তিনি কিন্তু এই রাশিয়াকে এই অস্ট্রিয়া, ব্রিটেন এবং প্রাসা, আজকে যেটি জার্মানি, ওই সময় প্রাসা ছিল এবং আরেকটি ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার বা হাবসবার্গ এম্পায়ার, এদের সকলের মিলিত সৈন্যকে পরাজিত করেছিলেন। কোথায়? অস্টারলিটসের যুদ্ধ বলে। আপনারা যারা ফ্রান্সে যেয়ে থাকবেন বা হয়তো টিভিতে সিনেমাতে দেখেছেন, সেখানে শ্যামস এলিসে বা যে চ্যাম্পিয়নদের বিজিতদের যে এভিনিউ, সেখানে এই ওই সময় দুশ্মনদের কামানগুলোর লোহা গলিয়ে একটি স্তম্ভ তৈরি করা হয়, যেটিকে আর্ক ডু শামস বলে, অর্থাৎ চ্যাম্পিয়নদের সৌধ বলা হয় বা বিজয়ীদের সৌধ বলা হয়। তো সেটি প্যারিসে সেই যুদ্ধের কামানগুলো যেগুলো দুশ্মনদের থেকে নিয়েছে, অর্থাৎ গনিমতের মালগুলো গলিয়ে এই স্থপতিটি স্থাপনা করা হয় নেপোলিয়নের আমলে, সেটি আজও অক্ষত রয়েছে। যারা যাবেন তারা দেখতে পারবেন। কিন্তু মূলত হচ্ছে যে এই বিষয়টা তুরস্ক খুব ভালো করে জানে। তুরস্ক আসলে এই ভৌগোলিক অবস্থানের পুরানো মাতব্বর। কার চেয়ে পুরানো মাতব্বর? ফ্রান্স এবং ব্রিটেনের চেয়ে, এমনকি রাশিয়া এবং আমেরিকার চেয়ে অনেক অনেক আগের শাসক হচ্ছে তুরস্ক। কাজে তারা কিন্তু এই জিওগ্রাফির, টেরেইন, ভূতত্ত্ব অনুযায়ী যথেষ্ট জ্ঞানী। তারা সময়ের অপেক্ষা করছে, আস্তে আস্তে পদক্ষেপ নিচ্ছে, একই সাথে প্রযুক্তিগত উন্নতি করছে, একই সাথে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি এর আগে একটি ভিডিও করেছি যে বিদেশি গোয়েন্দাদের চাল নস্যাৎ করেছে তুরস্ক, দখলদার দেশটির গোয়েন্দা চাল নস্যাৎ করেছে। আমার এই ব্যাপারে একটি শর্টসেও আমি এটির একটি ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি। তুরস্কের গোয়েন্দা বাহিনীর বা গোয়েন্দা সংস্থাটির আরও কিছু উল্লেখযোগ্য অপারেশন সামনের ভিডিওগুলোতে আমি নিয়ে আসব। কালকে আমি ভিডিও করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম, বাট আপনাদের দোয়ায় আজকে একটু বেটার ফিল করছি। তুরস্কে আসলে ভাইরাস চলছে খুব, আপনার ঠান্ডা, কাশি, শীতও পড়ে যাচ্ছে, তো আমার জন্য দোয়া করবেন। তাই আজকের ভিডিওটা একটু লম্বা করব, কারণ আমিও আসলে আপনাদের সাথে কথা বলতে ভালোবাসি, কারণ আপনারা আমাকে এত কমেন্টস করছেন, এত ভালোবাসা দিচ্ছেন এবং এত অনুপ্রেরণা দিচ্ছেন যে আমারও আসলে আপনাদের সাথে আর একটু বেশি সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। তো এরপরে
আরেকটি টপিকে আমি আচ্ছা, সিরিয়ার কথাটি শেষ হওয়ার আগে আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করি। আজকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি তিনি তুরস্কে সফর করেছেন এবং তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে একটি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিংটি আমরা পড়েছি। সেখানে গাজার ব্যাপারেও হাকান ফিদান বলছেন যে আজকের ভেতরে বা আগামীকালকের ভেতরে গাজায় সিজফায়ার বা যুদ্ধবিরতি হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করছেন। দ্বিতীয়ত হচ্ছে সিরিয়ার ব্যাপারে তিনি দখলদার দেশটিকে ওয়ার্ন করেছেন এবং বিশ্ব মোড়লদেরকে তিনি ইঙ্গিত করে বলছেন যে দেখো, তোমাদের এই ইচড়ে পাকা দুষ্ট যে পরিচয়হীন সন্তান, একে সামলাও, কারণ এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার দিকে সে আঘাত হানার চেষ্টা করছে, এটির পরিণাম ভালো হবে না। এর বাইরে আজকে স্পেনের একটি টিম, যেটি আমি প্রথমে একটু বলেছিলাম, সামরিক একটি স্পেনের আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি টিম তুরস্কে এসেছে। গতকালকে ইটালির প্রতিরক্ষা মন্ত্রী এবং একটি মিলিটারি ডেলিগেশন, হাই লেভেল মিলিটারি ডেলিগেশন তুরস্কে এসেছিল। ইউরোপীয় এই দুটি দেশ তুরস্কের সাথে সামরিক এবং প্রযুক্তিগত সম্পর্ক বাড়িয়ে চলেছে দর্শক শ্রোতা। একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা দেখুন, এটি একজন মুসলিম হিসেবে আমি আসলে খুব গর্ববোধ করি এই আপনাদের কাছে এই খবরগুলো উপস্থাপনা করার জন্য। আর এমনি তো আমি তুরস্কের জামাই, তো সেই হিসেবে তো গর্ববোধ করাই যায়। তো মূলত তুরস্ক হচ্ছে একটি মাত্র মুসলিম দেশ যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড, অর্থাৎ যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লব করে ফেলেছে, শিল্প বিপ্লবে উন্নীত হয়েছে, এমন দেশের কাছে সামরিক প্রযুক্তি বিক্রি করছে দর্শক শ্রোতা। আমি পূর্ব ইউরোপের যে পোল্যান্ড বা রোমেনিয়া বা বুলগেরিয়া বা যে বাল্টিক রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে তুরস্ক এর আগেই বিক্রি করেছে, হাঙ্গেরিকে বিক্রি করেছে। কিন্তু আমি বলছি স্পেনের কথা, যারা আজকে থেকে প্রায় 100 বছর আগে নিজেরাই প্লেন বানিয়েছে। যারা স্পেন, ইটালি, আপনারা জানেন যে ইটালির যে পিয়াজিও প্লেন কোম্পানিটি, তুরস্কের বাইকার ড্রোন মেকার্স বা ড্রোন বানায় যে কোম্পানিটি বাইকার মাকিনা, তারা ক্রয় করে ফেলেছে। এই পিয়াজিও কোম্পানিটির বয়স হচ্ছে 100 বছরের অধিক দর্শক শ্রোতা। তো এরকম শিল্পোন্নত রাষ্ট্রগুলো তুরস্কের কাছে আসছে। কেন আসছে? স্পেন 30টি হুরজেট বা চতুর্থ প্রজন্মের তুরস্কের যে নিজস্ব ফাইটার জেট রয়েছে সেটি ক্রয় করতে চাচ্ছে, যেটির ইঞ্জিন কিন্তু তুরস্ক নিজেরা ডেভেলপ করছে, অর্থাৎ এই যে TF-10000 ইঞ্জিনটি। এর বাইরে TF-6000 ইঞ্জিনটি আপনারা জানেন যে খিজিল এলমা নামক যে মানববিহীন, যেটির কথা আগেও বলেছি, যেটির একটি ভিডিও আমি আমার শর্টসে শেয়ার করেছি আপনাদের দেখার জন্য দর্শক শ্রোতা। এই মানববিহীন ফাইটার জেটটি এটির একটি এটির ব্যবহারের জন্য এই TF-6000 ইঞ্জিনটি তারা তৈরি করেছে এবং এটি কিন্তু সফলভাবে পরীক্ষিত উড্ডয়ন করেছে এই খিজিল এলমা। এর পাশাপাশি TF-10000 ইঞ্জিন নিয়েও কিন্তু ইঞ্জিনটি ইন্টিগ্রেশনের কাজ চলছে হুরজেট এর আগে কিছু বিদেশি ইঞ্জিন দিয়ে উড্ডয়ন করেছে, কিন্তু এখন TF-10000 ইঞ্জিন দিয়ে উড্ডয়ন করবে। এরপরে TF-35000, যেটি হচ্ছে 35,000 লিব্রা, পাউন্ড যেটিকে বলা হয়, কিলো নিউটনে আমার একটু কনভার্ট করে নিতে হবে, আমি এই মুহূর্তে করছি না, তো পাউন্ডে বলছি। 35,000 পাউন্ডের যে থ্রাস্ট, এটি তৈরি করতে সক্ষম হবে TF-35000 ইঞ্জিনটি, এবং এটিকে ইন্টিগ্রেট করা হবে তুরস্কের পঞ্চম প্রজন্ম যুদ্ধবিমান কাহানের সাথে। খিজিল এলমার আরেকটি ভেরিয়েন্ট তৈরি হবে, যেটি 2 ইঞ্জিন বিশিষ্ট, অর্থাৎ 6,000 পাউন্ড এবং 6,000 পাউন্ড, 12,000 পাউন্ড, যেটি আরও বেশি দ্রুতগতি সম্পন্ন এবং আরও বেশি অ্যাজাইল এবং খুবই এফেক্টিভ এবং কেপেবল একটি মানববিহীন ফাইটার জেটে পরিণত হবে। এই তুরস্কের এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো থেকে ফায়দা নিতে
চাচ্ছে স্পেন এবং ইটালি। কেন তারা ফায়দা নিতে চাচ্ছে? কারণ তারা বুঝতে পেরেছে এই রেসে তারা কিছুটা পিছিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, একবার ট্রাম্প আসে, একবার বাইডেন আসে, একেকজনে একেক রকম কথা বলে। ব্রিটেন ব্রেক্সিট করে চলে গিয়েছে। ফ্রান্স তাদের উপরে ডমিনেট করতে চাচ্ছে। কিন্তু তুরস্ক কিন্তু তাদেরকে যে ডিলগুলো দেয় এগুলো হচ্ছে উইন উইন ডিল। একটা হচ্ছে কনভিনিয়েন্ট প্রাইস, দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে খুবই উন্নত মানের যুদ্ধ পরীক্ষিত প্রোডাক্টস। তৃতীয় হচ্ছে যে স্পেন এবং ইটালি, এই দুটি, বিশেষ করে স্পেন কিন্তু ইসরায়েলের সাথে সকল প্রকারের সামরিক চুক্তি বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং আজকে বাংলাদেশ সময় রাত্র, অর্থাৎ আজকে বলতে 8ই অক্টোবর বাংলাদেশ সময় রাত্র 11টার সময় তাদের পার্লামেন্ট এই প্রস্তাবনাটি পাশ করে এটিকে আইনে পরিণত করেছে যে স্পেন রাজ্যটি আর কখনো ইসরায়েলের সাথে কোনো সামরিক চুক্তি অথবা ইসরায়েলকে কোনো সামরিক প্রযুক্তি কিংবা সামগ্রী বিক্রি করবে না এবং ইসরায়েল থেকে কিনবে না। এখন স্পেনের স্পাইক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় করার কথা ছিল ইসরায়েলের কাছ থেকে, কিন্তু স্পেন এখন কিনছে তুরস্কের কারাউক নামের যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি রয়েছে, বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বলি আমরা, এটিজিএম মিলিটারি ভাষায়, এটি ক্রয় করতে আসছে। এর বাইরে তারা উমতাস এবং ওমতাস নামে মাঝারি এবং দীর্ঘ পাল্লার আরও কিছু ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং কিছু টাও মিসাইল তারা হচ্ছে তুরস্ক থেকে ক্রয় করতে চাচ্ছে। এগুলো তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত এবং সিরিয়াল প্রোডাকশন করা ক্ষেপণাস্ত্র, দর্শক শ্রোতা। তো এটি নিঃসন্দেহে তুরস্কের জন্য একটি গর্বের বিষয় এবং মুসলিম হিসেবে আমিও এটির জন্য গর্ববোধ করি, দর্শক শ্রোতা। তো আজকে এই খবরগুলোই আপনাদেরকে একটু জানানোর উদ্দেশ্য ছিল। আজকে ক্ষমা করবেন, একটু সময় বেশি নিয়ে ফেলেছি। আপনাদের গতকালকে আমি আসলে আপনাদের কাছে আসতে পারিনি, আমিও আপনাদেরকে মিস করেছি। আপনারা যদি মিস করে থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারি, আরও বেশি এই কাজে মনোযোগ দিতে পারি। আমার আসলে ইচ্ছে করে যে আপনাদের জন্য সবসময় ভিডিও বানাই, কিন্তু আমার চাকরি, প্রফেশন, ঘর সংসার এগুলোর পরে সবসময় ফাঁক খুঁজতে থাকি যে কোন ফাঁকে আমার দর্শক শ্রোতাদেরকে আমি কি ভিডিও দিতে পারি, কি খবর দিতে পারি এবং তাদের কাছে কি উপস্থাপনা করতে পারি। ইনশাল্লাহ দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমার সাউন্ড, আমার ক্যামেরার হাইট এগুলো নিয়ে কথা বলেছেন। আমি সকলের সমালোচনা, প্রশংসা, অনুপ্রেরণাকে স্বাগত জানাই এবং আমি আসলে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমার সমালোচনা করছেন। এবং আসলে আমি সমালোচনাকে হচ্ছে পজিটিভ গাইডলাইন বলে নিচ্ছি এ কারণে, এবং যারা আমার প্রশংসা করে আমাকে অনুপ্রাণিত করছেন, আমার পাশে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে, এবং অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আল্লাহ তাআলা যাতে আপনাদের জীবনযাপন সহজ করে দেয়, আপনাদেরকে নেক হায়াত দান করে, আপনাদের জীবনে বরকত দান করে, আপনাদের সন্তান সন্ততিদেরকে সফল কাম করে। এজন্য অনেক অনেক দোয়া থাকবে আমার। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য সামনের দিনে। তো আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভাল লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ দর্শক শ্রোতা।